আমি এখন মাননীয় সদস্য জনাব মইজউদ্দিন শরীফ হবিগঞ্জ 2 কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 8 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আমাকে মহান জাতীয় সংসদে বাজেটের উপর আলোচনার জন্য সুযোগ প্রদান করায় আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বক্তব্যের শুরুতেই আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলার রাখাল রাজা, আদর্শবাদী রাজনীতির মুকুটহীন সম্রাট, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ 15ই আগস্টের কালোরাত্রিতে ঘাতকের নির্মম বুলেটে শাহাদাত বরণকারী সকল শহীদকে। স্মরণ করছি কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নির্মম হত্যার শিকার জাতীয় 4 নেতা, মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদ ও 2.5 লক্ষ নির্যাতিত মা বোন ও এদেশের সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে নিহত সকল শহীদকে। মাননীয় স্পিকার, আজকের এই বাজেট বক্তৃতায় জাতির পিতাকে স্মরণ অত্যন্ত প্রাসঙ্গিক মনে করছি। 1971 সালে বাঙালির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে জনযুদ্ধের মধ্যে দিয়ে বাঙালি জাতি স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার পর শূন্য কোষাগার নিয়ে জাতির পিতা যুদ্ধ বিধ্বস্ত দেশকে গড়ে তোলার কাজে নেতৃত্ব দেন। মাত্র 3.5 বছরে তিনি যুদ্ধ বিধ্বস্ত দেশকে কার্যকরী রাষ্ট্র হিসেবে গড়ে তোলেন। বাংলাদেশ আন্তর্জাতিক সভায় আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। জাতির পিতার সুদক্ষ নেতৃত্ব অল্প দিনের মধ্যেই বাংলাদেশ স্বল্পোন্নত দেশের স্বীকৃতি পায়। দেশের জনগণের মাথাপিছু আয় দাঁড়ায় $293। ঋণাত্মক জিডিপি নিয়ে যাত্রা শুরু করে দেশের জিডিপি প্রবৃদ্ধির হার দাঁড়ায় 9.61%, যেই সীমা পরবর্তীতে আর কোনো সরকার ছুঁতে পারেনি। অথচ এ জাতির কিছু দুষ্কৃতিকারী বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে মানব সভ্যতার নৃশংসতম ঘৃণ হত্যাকাণ্ডের মাধ্যমে জাতির পিতাকে সপরিবারে হত্যা করার পর সামরিক স্বৈরাচার জিয়াউর রহমানের হাত ধরে আর্থসামাজিক সকল সূচক নিম্নের দিকে যায়। মাননীয় স্পিকার, গত 6 জুন মহান জাতীয় সংসদে মাননীয় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী 2024-25 অর্থ বছরের জন্য টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশ স্বপ্নযাত্রায় শীর্ষক 7,97,000 কোটি টাকার বাজেট পেশ করেছেন। এই বাজেটের মূল প্রতিপাদ্য হচ্ছে সুখী, সমৃদ্ধ, উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার। এবার বাজেটের মূল লক্ষ্য অর্থনীতিতে চলমান অনিশ্চয়তা ও সংকট দূর এবং উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা। এই বাজেট ঘোষণার পর সর্বস্তরের মানুষ আশ্বস্ত হয়েছে। তারা এই বাজেটকে সাদরে গ্রহণ করেছে। বিভিন্ন পেশাশ্রেণীর মানুষ এই বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে। এই বাজেট পেশের পর সাধারণ মানুষ বুঝতে পেরেছে সরকার তাদের দৈনন্দিন জীবনের সমস্যা চিহ্নিত করে এবং তার সমাধানের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে থাকে। প্রস্তাবিত এই বাজেট সংকট সমস্যার সমাধানের সূত্র নির্ণয়ের কর্মপরিকল্পনা, জনগণের দুঃখ দুর্দশাকে হৃদয়ে ধারণ করে মস্তিষ্কের সর্বোচ্চ শক্তি ব্যবহার করে জনকল্যাণের জন্য কর্মপরিকল্পনা নির্ধারণ করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী গৃহীত পদক্ষেপ সর্বদা গণমুখী ও বাস্তবসম্মত হয়ে থাকে। এই বাজেট তেমনই পুনরাবৃত্তি ঘটেছে। সব কিছুর পরও এই বাজেট স্বাধীনতার পর ঘোষিত প্রথম বাজেট তুলনায় 1014 গুণ বড়। বিগত অর্থ বছরের তুলনায় 4.6% বৃদ্ধি পেয়েছে। চলমান বৈশ্বিক সংকটে একটি ভারসাম্যমূলক বাজেট উপহার দেওয়ার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এমপি এবং মাননীয় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। গত কয়েক মাস ধরে মূল্যস্ফীতির একটি চাপ জনগণের উপর রয়েছে। বৈশ্বিক সংকটের ফলে এমনটি হয়েছে। করোনা মহামারীর অভিঘাত শেষ হতে না হতেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ, হুতি গোষ্ঠীর বিরুদ্ধে মার্কিন যুক্তরাজ্যের একযোগে আগ্রাসন, তারপর গাজা ইসরায়েল আগ্রাসন কারণে দীর্ঘদিন সরবরাহ চেইনের উপর একটি নেতিবাচক প্রভাব পড়েছে। কোনো কোনো ক্ষেত্রে সরবরাহ ব্যবস্থা পুরো ভেঙে গেছে। আরব লোহিত সাগরে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায়, পণ্যবাহী জাহাজ ভাড়া বেড়ে যাওয়ায় সারা বিশ্বজুড়ে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি দেখা যায়। কোনো কোনো দেশে এর এত অনিয়ন্ত্রিত ছিল, যেমন তুরস্ক, আর্জেন্টিনায় তা 70% ছাড়িয়ে যায়। এমনকি ইউরোপের দেশগুলোতেও তা
20 থেকে 22% পৌঁছায়। তবে আমাদের ক্ষেত্রে মূল্যস্ফীতির লাগামহীন হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী সুদক্ষ নেতৃত্বের কারণে এই বৈশ্বিক সংকটেও মাননীয় প্রধানমন্ত্রী যে বাজেট দিয়েছেন তা সত্যি প্রজন্ম থেকে প্রজন্ম মানুষ স্মরণ রাখবে। মাননীয় স্পিকার, এখন আমি আমার এলাকায় দু একটি সমস্যার কথা বলতে চাই। এখানে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী উপস্থিত রয়েছেন। আমার হবিগঞ্জ 2 বানিয়াচং আজবেরিগঞ্জে বানিয়াচং উপজেলায় মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর প্রথম কর্মস্থল ছিল। তিনি অত্যন্ত দক্ষ একজন স্বাস্থ্যমন্ত্রী। সেই বানিয়াচং আজবেরিগঞ্জ হাসপাতালে জনবল নিয়োগটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পাশাপাশি ডিজিটাল এক্সরে মেশিন, আল্ট্রাসোনোগ্রাম মেশিন, অ্যাম্বুলেন্স সহ আরও অনেক কিছু প্রয়োজন। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ইতিমধ্যে আশ্বস্ত করেছেন। আমি আশা করি অতি শীঘ্রই বানিয়াচং আজবেরিগঞ্জবাসী ওনার কাছ থেকে সেবা পেয়ে উপকৃত হবে। আমাদের আজমেরগঞ্জ থেকে কাগালচেউ রাস্তা, বদলপুর পাহাড়পুর রাস্তা সংস্কার করে অতি শীঘ্রই প্রশস্ত করা প্রয়োজন। আজমেরগঞ্জ উপজেলা পরিষদে নতুন ভবন দরকার। একটি আজমেরগঞ্জ উপজেলায় যদি একটা দৃষ্টিনন্দন স্টেডিয়াম করা যায় তবে এলাকার মানুষের জন্য অত্যন্ত একটি সৌভাগ্যের বিষয়। আমাদের বানিয়াচংয়ের সদরে 4টি ইউনিয়ন, পৃথিবীর সবচেয়ে বড় গ্রাম এই 4টি ইউনিয়ন নিয়ে। এই 4টি ইউনিয়নে জলাবদ্ধতা দূর করার জন্য ড্রেনেজ ব্যবস্থা অতি শীঘ্রই করা প্রয়োজন। পাশাপাশি 4টা ইউনিয়নের দৃষ্টিনন্দন রাস্তার মাধ্যমে প্রতিটি ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করা প্রয়োজন। কাগাবাসা থেকে চকবাজার রাস্তা অতি শীঘ্রই করা প্রয়োজন। আমাদের বানিয়াচং উপজেলা বরুড়ি ইউনিয়ন, খাগাড়ো ইউনিয়ন এবং পুকরা ইউনিয়নে রাস্তা, ব্রিজ সহ আরও অনেক উন্নয়ন কাজ প্রয়োজন। বানিয়াচং টু আজমেরি, বানিয়াচং টু নবীগঞ্জ এবং বানিয়াচং টু হবিগঞ্জ 4 লেন রাস্তা করার প্রস্তাব ইতিমধ্যে আমরা করেছি। এই রাস্তাগুলো যদি অনুমোদন হয় তাহলে স্মার্ট বাংলাদেশ করতে সেটা আরও সহায়তা করবে। মাননীয় স্পিকার, এছাড়াও হাওর অঞ্চলে জনব্যবস্থাপনা উন্নয়নের জন্য যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পটি আমাদের অত্যন্ত প্রয়োজন। আমি মাননীয় যোগাযোগ এখানে সড়ক মন্ত্রী রয়েছেন, ওনাকে ধন্যবাদ জানাই। বানিয়াচং আজবেরিগঞ্জে যে শরীফউদ্দিন সড়ক রয়েছে সেই সড়ক সংস্কারের জন্য তিনি 32 কোটি টাকা অনুমোদন করেছেন। এছাড়াও আমি আরেকটি দাবি জানাচ্ছি, আমাদের বানিয়াচং উপজেলা আওয়ামী লীগ সভাপতি সদ্য আমির হোসেন মাস্টার, যিনি জাতির জনকে হত্যা করার প্রতিবাদে 1975 সালে পরে 18 মাস জেল খেটেছিলেন, তার নামে একটি দৃষ্টিনন্দন রাস্তা করার জন্য। এছাড়াও ত্রাণ মন্ত্রীকে আমি অনুরোধ করছি, বানিয়াচং আজমেরিগঞ্জে যে হাওর অঞ্চল বন্যা যারা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে তাদের জন্য বিশেষ বরাদ্দের মাধ্যমে সেইখানে মানুষের জীবনযাত্রা উন্নয়ন করার জন্য। মাননীয় স্পিকার, আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।